আসলে অভিযোগগুলো আমি করেছিলাম, তা আমি করাতে আমার রেফারেন্সে উপস্থাপক তাকে প্রশ্ন করেছে যে মাসুদ কামাল এই প্রশ্নগুলি করছে, উনি উল্টা আমাকে চ্যালেঞ্জ করছে মাসুদ কামালকে কোনো প্রমাণ দিছে, সে প্রমাণ দিতে পারবে? ইনভেস্টিগেটিভ জার্নালিজম কি বলে? আরে ভাই শফিকুল আলম ভাই, আপনার আগের থেকে আমি সাংবাদিকতা করি। কথক আমাদের প্রেস সচিবের একটা ইন্টারভিউ, একক ইন্টারভিউ গেছে, আমি ওনাকে বারবার এই কথাগুলো বলছি কারণ উনি যখন গণমাধ্যমে কথা বলেন উনি রাজনীতিবিদদের খুব অসম্মান করে কথা বলেন। আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য ও হুইপ বিএনপি। সে সঙ্গে আরও আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। দুজনের কাছে আমি একটা অভিন্ন প্রশ্ন রাখতে চাই, 2 মিনিট করে শুনতে চাই। এই মুহূর্তের বাংলাদেশ কিভাবে বর্ণনা করবেন ব্যারিস্টার রুমিন ফারহানা? এই মুহূর্তের বাংলাদেশ অতি অস্থির বাংলাদেশ। আমি যদি আজকের 3টা খবরের দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি, আপনারা জানেন ছাত্র দলের একজন ছাত্রকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেটার কোনো রকম কোনো বিচারের অগ্রগতি এখন পর্যন্ত হয়নি। সো ছাত্রদল আজকে শাহবাগ অবরোধ করেছিল। আমরা দেখেছি আর্মি অফিসার যারা কয়েকজন বরখাস্ত হয়েছিল বিগত সরকারের সময়, তারা সকলেই মিলে প্রেস ক্লাবে জড়ো হয়েছে এবং একজন আর্মি অফিসার ঠিক না, সৈনিক, তিনি ঘুরে 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 সারা বাংলাদেশের যত ক্যান্টনমেন্ট আছে সেখানে যারা যেই কারণে বরখাস্ত হোক, কারো যদি পারিবারিক কারণে বরখাস্ত হয়, কারো আপনি জানেন যে আর্মিতে ফ্যামিলি যদি ঠিক না থাকে তাহলে অ্যাকশন নেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি, যে যেই কারণেই হোক না কেন তার বরখাস্ত, আবার সেগুলো তাদেরকে যাতে চাকরিতে রিইনস্টেট করা হয় সেই দাবি নিয়ে, অর্থাৎ মামাবাড়ির আবদান নিয়ে তারা জড়ো হয়েছে প্রেস ক্লাবের সামনে। এবং এমন অবস্থা হয়েছে যে একজন মেজর জেনারেলকে আমি 6টা-7টার খবর দেখা পর্যন্ত তিনি কিন্তু প্রেস ক্লাবের মধ্যে অবরুদ্ধ ছিলেন। অন্যদিকে টেকনিক্যাল যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তারা জড়ো হয়েছে কাকরাইল এবং হাইকোর্টের ওই জায়গাটায়। সো আপনি বুঝতেই পারেন যে বাংলাদেশের ঢাকা শহরের একেবারে প্রাণকেন্দ্র শাহবাগ, কাকরাইল কিংবা প্রেস ক্লাব এবং নগর ভবন অবরুদ্ধ, লাস্ট বাট নট দ্য লিস্ট। সো এইরকম যখন অবস্থা দাঁড়ায় তখন পুরো শহরটা অচল হয়ে যায়, পুরোপুরি অচল হয়ে যায়। সো আমার কাছে মনে হচ্ছে যে আজকের ঢাকা শহর, কেবলমাত্র আজকের খবরটাই যদি আপনি লক্ষ্য করেন, আপনার কাছে পুরো দেশের চিত্রটা বুঝতে আর খুব বেশি বেগ পেতে হবে না। অনেকে বলছে যে চলিতেছে সার্কাস, এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার রুমিন ফারহানা। মাসুদ কামাল, এই মুহূর্তের বাংলাদেশে আসলে কি চলছে? ঘটনার বর্ণনায় আমি নতুন করে না যাই, মানে রুমিন ফারহানা যে ঘটনাগুলি বর্ণনা করলেন, আপনি যদি এই ঘটনাগুলিকে ধরেন, এই ঘটনাটা কোনটাই তো আমি অস্বীকার করতে পারবো না, তাই না? তো এই ঘটনাগুলো আসলে কি ইঙ্গিত করে? আমরা কি এরকম একটা অবস্থা চেয়েছিলাম? আমরা যখন নাকি গত জুলাইয়ের আন্দোলন এবং তারপর আপনার অগাস্টের যে স্বৈরাচার বিতরণ, তারপরে কি দেশটা এই অবস্থায় আসুক এটা আমরা চেয়েছিলাম? এটা তো আমরা চাইনি। প্রত্যেকটা কাজ, কোনো একটা কাজ এই নিয়ম মেনে হচ্ছে না। যখনই আপনি নিয়ম নিয়ে প্রশ্ন করছেন তখন বলতেছে কি যে আমরা একটা গণ অভ্যুত্থান আমাদের ম্যান্ডেট দিয়েছে এই নিয়মটা ভাঙার। যা কিছুই বলবেন, যখনই আপনি কোনো প্রশ্ন করবেন তখনই তারা গণ অভ্যুত্থানকে নিয়ে আসে, কি একটা অদৃশ্য ম্যান্ডেটকে নিয়ে আসে, তারপর নিয়ে আসে একটা সংস্কারকে। আগে যখন যে সরকার ছিল তাদেরকে যা কিছুই বলতেন তারা চট করে একটা উন্নয়ন নামক একটা শব্দ নিয়ে আসতো, যে উন্নয়ন হচ্ছে, অতএব এটা তুমি পাবা না, গণতন্ত্রের এই জিনিসটা তুমি পাবা না, কারণ দেশে উন্নয়ন হচ্ছে, উন্নয়ন চাইলে এটা হবে না। আর এখন তারা নিয়ে আসছে একটা জিনিস, সংস্কার। কিছু বললে ওই দিন দেখলাম যে প্রেস সেক্রেটারি বলতেছে তাদের নাকি সব কিছু করার ম্যান্ডেট আছে, সব কিছু, মানে তাদের এভরিথিং তাদের নাকি করার ম্যান্ডেট আছে। এভরিথিংয়ের মানে কি বুঝলো সে, আর কি বুঝাইলো আমাদেরকে, আর এই ম্যান্ডেটটা সে কোথায় কীভাবে পাইলো তাও বুঝলাম না। উনি এটা বললেন বেশ গায়ের জোরে, একদম গলা রক টক ফুলাইয়া এগুলো উনি বললেন। আমরা কি এটা মানলাম? উনি কত জোরে বললেন সেটা তো ইম্পর্টেন্ট না, ওনার কথাটা কতটুকু লজিক্যাল সেটাই হলো ইম্পর্টেন্ট। আগের গভর্নমেন্টে কিন্তু কারো কিছু বলতে যেত না, নিজেরা যা মনে করতো তাই বলতো, এবং এই জন্য ওই গভর্নমেন্টকে আমরা স্বৈরাচার বলতাম। এখন এই গভর্নমেন্টের জন্য আমরা কি নতুন কোনো শব্দ বাই করব? একই কাজের তো একই নাম হয়, এবং এরা এটা করতেছে, দিনের পর দিন করতেছে। আমি কখনো দেখি নাই, আমি এত বছর সাংবাদিকতা দেখি, আমি কখনো দেখি নাই যে প্রেস ক্লাবে মানে আপনার মানে কি বলবো সার্ভিস জেনারেলরা যে এখানে বসেন, আমি দেখিনি কখনো। এবং এটা বলবো এটা ওনাদের অসহায়ত্ব।
ওনাদেরকে নিয়ে এত স্ক্যান্ডাল, মানে এতভাবে ওনাদেরকে বেইজ্জতি করার চেষ্টা করা হচ্ছে যে ওনারা অসহায়, এতটাই অসহায় হয়েছেন যে ওনারা প্রেস ক্লাবে পর্যন্ত আসতে বাধ্য হয়েছেন। এটা কি এমনি এমনি হয়েছে? এর পেছনে কি কোনো ইন্ধন নাই? যারা ইন্ধন দিচ্ছে, যারা এই কাজগুলি করছে, যারা আর্মিকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে, তাদের লক্ষ্যটা আসলে কি? তারা কি গেলে কেবল আর্মিকে ডিফেম করতে যাচ্ছে, নাকি এই দিকে আমাদের নজর দিয়ে অন্য দিক থেকে নজর সরাতে চাচ্ছে? আমাদের এখানে নির্বাচন, আমরা সবসময় মনে করি একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কর্তব্য এবং সবচেয়ে দ্রুততার সঙ্গে যে কাজটা করবেন সেটা হলো একটা নির্বাচন দেবেন, এবং নির্বাচন দেওয়ার জন্য যে যে কাজগুলি করা আশু প্রয়োজন ওনারা সেইগুলি করবেন। এই সময় যদি আপনি জিজ্ঞাসা করেন বাংলাদেশে যে কোন কাজটা অথবা কোন কাজগুলো সবচেয়ে তড়িৎ বেগে এবং গুরুত্বের সাথে হচ্ছে, সেটা কি? একটা হলো করিডোর দেওয়া, আর একটা হলো ওই টার্মিনাল দেওয়া। এই দুটোকে ডেটও দিয়ে দিচ্ছে। নির্বাচনের রোডম্যাপ দিতে পারে না, নির্বাচন কবে হবে স্থির করে বলতে পারে না, কিন্তু টার্মিনাল কবে দিবে ওটা সেপ্টেম্বরে দিবে। কিন্তু জনাব মাসুদ কামাল, যেহেতু এই বিষয়গুলোর সাথে সুদূর প্রসারী প্রভাব জড়িত, রাজনৈতিক ঐক্যমত্য এই বিষয়ে কত? অবশ্যই অনেক জরুরি। আমার পাশে একজন রাজনীতিবিদ আছে, ওনাকে জিজ্ঞাসা করেন, উনি জবাব দেখ ওনারা কি করতেছে এই ব্যাপারে। আমি তো বিএনপির খুবই দুঃখিত এই কারণে যে এরকম গুরুত্বপূর্ণ ইস্যুতে ওনারা কি বলে কি করে। আগে শুনতাম, কিছু মনে করেন না, আগে শুনতাম একটা আমাদের ছাত্র রাজনীতি করতাম আমরা, একটা পার্টি মানে একটা বিশেষ একটা দল সম্বন্ধে বলতাম, এরা হলো হারমোনিয়াম পার্টি, গান টান গায়। এখন আমার বলতে ইচ্ছা করতেছে যে আমাদের এইরকম ক্রুশিয়াল মোমেন্টে বিএনপির ভূমিকা হলো হারমোনিয়াম পার্টির মতো। ব্যারিস্টার রুবিন ফারহানা, যেমনটি মাসুদ কামাল অভিযোগ করছিল যে বিএনপি হারমোনিয়াম পার্টিতে পরিণত হচ্ছে কিনা, একদমই না, প্রশ্নই ওঠে না। বিএনপি তার সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়েছে এবং এখনো দিচ্ছে। আপনি লক্ষ্য করেছেন যে বিএনপির মধ্যম সারির নেতারা, এমনকি বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতারাও অনেক সময় এই সরকারের বিরুদ্ধে কঠোর শব্দ উচ্চারণ করলেও বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান এবং যিনি এই দলটিকে গত 17 বছর একক হাতে ধরে রেখেছেন এবং দলটিকে এই জায়গাতে নিয়ে এসছেন, তিনি কিন্তু এখন পর্যন্ত খুব শক্ত বলেনি, আনটিল যতক্ষণ পর্যন্ত না এই করিডোর এবং এই বন্দর নিয়ে আলাপ উঠেছে। এখন কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শক্তভাবে বলেছেন যে যেই সিদ্ধান্তগুলো এই সরকার নিচ্ছে এই সিদ্ধান্তগুলো এই সরকারের নেবার কথা নয়, এবং পরবর্তীতে যেই সরকার আসবে তাকে কিন্তু এই সরকারের সিদ্ধান্তের সকল দায়ভার বহন করতে হবে। প্রথমে যখন করিডোর নিয়ে আলোচনা হলো, আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলছেন, সরকারের অতি বাচাল অতিরিক্ত কথা বলা প্রেস সচিব তিনি অন্যভাবে কথা বলছেন। অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টার সাথে প্রেস সচিবের কথার কোনো মিল নাই। দুই হচ্ছে, যখন আমরা বন্দর নিয়ে আলোচনা শুরু হলো তখন আমরা দেখলাম যে তারা দাবি করছেন বন্দর হচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড এবং এই চট্টগ্রামের এই বন্দরটি যদি আরো বেশি সচল এবং সক্ষম করা না যায় তাহলে নাকি শরীর যথেষ্ট রক্ত পাবে না এবং যথেষ্ট মানে সচলভাবে দেশ সামনের দিকে এগোতে পারবে না। আমি রিপোর্টগুলো দেখছিলাম যে আচ্ছা কখন আমরা বিদেশিদের হাতে বন্দর দেই? সাধারণত বন্দরে বিদেশিরা বিনিয়োগ করে, বন্দর তৈরি করে, মানে টার্মিনাল, দুঃখিত, বন্দর মানে টার্মিনাল তৈরি করে, টার্মিনাল প্রথম কয়েক বছর তারা সেটা ম্যানেজ করে, তাতে কি হয় একটা দেশ বিনা ব্যয়ে একটা টার্মিনাল পায় এবং সেটা রক্ষণাবেক্ষণ যেহেতু বিদেশিরা বেশ কয়েক বছর ধরে করে, কারণ তাদের কষ্টটা তারা সেভাবে তুলে নিয়ে যায়, যাতে বন্দরের ওই দেশের মানুষ যারা আছে তারা একটা দক্ষ জনবল হিসেবে বন্দরে গড়ে ওঠে। কিন্তু যেই টার্মিনালটা নিয়ে কথা হচ্ছে সেই টার্মিনাল অলরেডি তার সক্ষমতার চেয়ে 30 লক্ষ টন বেশি মানে মাল গত বছর তারা আনলোড করতে পেরেছে। সো অতি সক্ষম, এবং যেই বন্দরটিতে ইনভেস্ট করে আর কিছু করবার নাই কারণ পাশেই নৌবন্দর, সেটার পেছনে কেন বিদেশি বিনিয়োগ আসছে এই প্রশ্ন তো করতেই পারি। দুদিন আগে আমি আরেকটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলে ওই অতি কথক আমাদের প্রেস সচিবের একটা ইন্টারভিউ, একক ইন্টারভিউ গেছে। আমি ওনাকে বারবার এই কথাগুলো বলছি কারণ উনি যখন গণমাধ্যমে কথা বলেন উনি রাজনীতিবিদদের খুব অসম্মান করে কথা বলেন। সো ওনাকে আমি
যেহেতু সম্মান বিষয়টা রেসিপ্রোকাল, আপনি আমাকে দেখালেই আপনি সম্মান পাবেন, উনি যেহেতু রাজনীতিবিদদের সম্মান করে কথা বলেন না, সো আমিও মনে করি এই বাচাল প্রেস সচিবকে নিয়ে খুব সম্মান নিয়ে কথা বলার কিছু নাই। ওনার একক ইন্টারভিউটা আমি দেখছিলাম, সেখানে তিনি অ্যাঙ্কর তাকে প্রশ্ন করার কারণে তিনি অ্যাঙ্করকে বামপন্থী বলেছেন। সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন, তিনি বামপন্থী রাজনীতিবিদদের বনসাই বলেছেন, যারা নিজেরা বামুন হয়ে থাকে এবং তারা রাজনীতির সবকিছুই বামুনের চোখে দেখে। এবং তিনি যখন আমার প্রসঙ্গে প্রশ্ন করেছেন অ্যাঙ্কর, তিনি আমাকে লেখাপড়া করতে বলেছেন। তো আমরা তো বাংলাদেশের মানুষজন মোটামুটি মূর্খ, ওনারা তো সে কারণেই একদল দক্ষ বিদেশি দিয়ে বাংলাদেশ এখন চালাচ্ছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব আরো যেমনটি বলেছে যে এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, ম্যান্ডেট আছে সবকিছু করার, তত্ত্বাবধায়ক সরকারের মতো না, আমি আসছি প্রত্যেকটি বিষয়ে সরকারের ম্যান্ডেট আছে। আমি সেই জায়গায় আসছি, সেজন্য আমি এতগুলো কথা বললাম। তো এই বাচাল প্রেস সচিবের কাছে আমি অশিক্ষিত। সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন করার কারণে ওই অ্যাঙ্কর হচ্ছেন বামপন্থী আর বামপন্থীরা হচ্ছেন বনসাই। তো আমি ওনার জ্ঞাতার্থে জানাই যে কথাটি উনি বলেছেন, উনি তো অনেক পড়াশোনা নিশ্চয়ই করেন, না হলে ওনার বাকি সবাইকে মূর্খ কেন মনে হয়? উনি কি জানেন ওনার সোর্স অফ পাওয়ার কি? উনি তো পাওয়ারটা খুব এনজয় করছেন, ওনাকে দেখলেই বোঝা যায়। কিন্তু উনি কি জানেন ওনার সোর্স অফ পাওয়ার কি? ওনার উৎস কি ক্ষমতার? ওনার ক্ষমতার উৎস হচ্ছে একটা রেফারেন্স, যেটা সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছ থেকে নেওয়া হয়েছে। এখন আপনি আসেন সেই রেফারেন্সে কি লেখা আছে আমরা একটু দেখি। সেই রেফারেন্সে লেখা আছে, এমতাবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায়, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান নাই, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন সংবিধান থেকে হাসিনা তুলে দিয়েছে, উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানের 106 অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে, অন্য কোনো কাজ না, ডে টু ডে নির্বাহী কাজ, এক্সিকিউটিভ ডিউটি পালনের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের নিযুক্ত করিতে পারিবেন। এবং এই রেফারেন্স অনুযায়ী কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। আমাদের উপদেষ্টাদের আপনি মন্ত্রী এবং প্রধান উপদেষ্টাকে আপনি প্রধানমন্ত্রী বলতে পারবেন কিনা সেইটা নিয়ে একটা প্রশ্ন আছে। এই সরকার আসার পর একটা অধ্যাদেশ করেছিল, সেই অধ্যাদেশে সরকার বলেছিল যে প্রধানমন্ত্রীর দায়িত্ব হচ্ছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা মন্ত্রী পদমর্যাদার হবেন। সেই অধ্যাদেশটা কোনো এক অজানা কারণে চাপা পড়ে গেছে। অজানা কারণটা কি জানেন? অজানা কারণটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রী তো দূরেরই কথা, আপনি সংসদ সদস্য বা এমপিও হতে পারবেন না যদি আপনি বিদেশি নাগরিক হন। এই সরকারের উপদেষ্টা পরিষদ, তার এক্সটেন্ডেড ভার্সন আমাদের নিরাপত্তা উপদেষ্টা, যেই পদটা বাংলাদেশে কোনোদিন ছিলই না, সেটাকে তৈরি করা হয়েছে। এরা প্রত্যেকে অন্তত 12 থেকে 14 জন বিদেশি নাগরিক আছে। নিরাপত্তা উপদেষ্টা ইতিমধ্যে সে অভিযোগ নাকচ করেছেন। উনি কি বলেছেন? উনি কথার মারপ্যাচ দিয়েছেন। উনি একবারও বলেন নাই, উনি বলেছেন আমি বাংলাদেশের নাগরিক হিসেবে, কিন্তু অন্য কোন দেশের নাগরিকত্ব তার নাই, ডুয়েল সিটিজেনশিপ নাই, সেটা কিন্তু উনি বলেন নাই। এক। দুই হচ্ছে, আমাদের সেই অতি বাচাল প্রেস সচিবকে এই প্রশ্ন করা হয়েছিল, বারবার করা হয়েছিল। এই বাচাল প্রেস সচিব একবারও বলে নাই যে এই উপদেষ্টা পরিষদে বিদেশি কোন নাগরিক। তিনি বলেছে যে এইটা অভিযোগ উত্থাপন করবে সে প্রমাণ করবে। কেন তোমাদের এই ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা নাই কেন? সেই জবাবদিহিতা নাই কেন? ওপেন চ্যানেল, ন্যাশনাল চ্যানেল বলে দেন আপনি। আপনার যদি সেই মরাল স্ট্রেংথ থাকে যে এই সরকারে কোনো বিদেশি উপদেষ্টা নাই, তাহলে সেটি আপনি জাতির সামনে প্রেস সচিব হিসেবে কেন পরিষ্কার করছেন না? সো আমি এই সরকারটাকে দেখছি বাংলাদেশকে একটা ভয়াবহ খারাপ দিকে নিতে। ফর এক্সাম্পল, আমরা গত কয়েক মাস ধরে আপনি জানেন সেন্ট মার্টিনে কিন্তু পর্যটন নিষিদ্ধ হয়ে আছে। এই ব্যাপারেও তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি আবারও ওই উপস্থাপক এবং আমাকে মূর্খ বলেছেন, কিন্তু ঠিক কেন সেন্ট মার্টিন, পরিবেশ রক্ষার কথা উনি বলেছেন, কিন্তু পরিবেশ সকল কিছু গিয়ে সেন্ট মার্টিনেই জমা হলো। বাংলাদেশের খাল, বিল, নদী, নালা, মানে সমস্ত কিছু ভরাট করে, সমস্ত কিছু, বুড়িগঙ্গার কথাই ফর এক্সাম্পল ধরেন আপনি, এগুলো কোনো জায়গায় পরিবেশ হলো না। বায়ু দূষণে বাংলাদেশ সারা বিশ্বে 1 নাম্বার হয়ে যায় প্রতিদিনই, ঢাকা শহর 1 নাম্বারে চলে আসে, সেটা নিয়ে কিছু হলো না।
আপনার কাছে মনে হলো সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ প্রখ্যাতে, অর্থাৎ বাংলাদেশে যেন অসাধারণ একটা পরিবেশ বিরাজ করছে এবং প্রাকৃতিক পরিবেশ অসাধারণ, শুধুমাত্র সেন্ট মার্টিনের ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার রুমিন ফারহানা। মাসুদ কামাল, করিডোর, বন্দর ব্যবস্থাপনা, কাতারকে বাংলাদেশের সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের অনুমতি দেওয়া এবং সেন্ট মার্টিন নিয়ে অস্বচ্ছতার সবকিছু নিয়ে আমরা দেখছি যে রাজনৈতিক অঙ্গন থেকেও এক ধরনের সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যেখানে আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এই সরকারের একমাত্র ম্যান্ডেট নির্বাচন অনুষ্ঠান করা। অন্যদিকে আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেমনটি জানালেন, এই সরকার যখন এসেছে তখন কি আপনারা কোথাও শুনেছেন যে তারা এসে শুধু নির্বাচন করবে? এই বিপরীতমুখী বক্তব্য আসলে কেন? এটা তো ব্যারিস্টার রুমিন ফারহানা তখন খুব সুন্দর করে পড়ে শোনালেন আমাদের। উনি যে কোর্টের যে আদালতের যে রেফারেন্সটা উল্লেখ করলেন সেখানে তো বলাই আছে যে এটা কেবল নির্বাহী কাজ সম্পাদনের জন্য এটাকে করা হয়েছে। এবং করা হয়েছে মানে কি করা হয়েছে তা বলে নাই, বলছে এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারে, মানে এদের কাছে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ দিছে। যে রাষ্ট্রপতিকে তারা অস্বীকার করে আর যে রাষ্ট্রপতিকে তারা ফেলাই দিতে যাচ্ছে তার নিয়োগকৃত লোকেরা, মানে আপনি একজন আপনি যে নিয়োগ কর্তা সে আপনাকে যে কোনো সময় বাদ দিতে পারে না, পারে তো, নিয়োগ কর্তার সে অধিকার আছে। এদের নিয়োগ দিচ্ছে তো রাষ্ট্রপতি। যদিও ডক্টর ইউনূস বলে কি বুঝে বলে জানি না, তার নিয়োগ করতে নাকি ছাত্ররা, তো ভুল কথা, মিথ্যা কথা, তো এটা বেআইনি কথা। তাকে নিয়োগ দিয়েছে এই শাহাবুদ্দিন সাহেব। যদি উনি বলতো যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, এটা কি আদালতে নাকি করতো, মানে বলতো এটা ঠিক আছে, ওটা তো ঠিক হতো না রে ভাই। তো ওনারা তো এইটার আলোকে কিছু বললেই বলে, সুপ্রিম কোর্ট আমাদের কিন্তু বলেছে এটা করার জন্য। তো এদের শুনলাম তো কি বললো। আর এই এত আলোচনার মধ্যে রুমিন ফারহানা ওনাকে নিয়ে এই আপনাদের ওনার মানে কি বলে প্রেস সেক্রেটারি কি বলছে না বললো, ওখানে ওই যে পার্টটা আছে যে বিদেশি নাগরিকের পার্টটা, ওখানে আমার প্রসঙ্গ উঠছিল আর কি। আসলে অভিযোগগুলো আমি করেছিলাম, তা আমি করাতে আমার রেফারেন্সে উপস্থাপক তাকে প্রশ্ন করেছে যে মাসুদ কামাল এই প্রশ্নগুলি করছে। উনি উল্টা আমাকে চ্যালেঞ্জ করছে, মাসুদ কামালকে কোনো প্রমাণ দিচ্ছে, সে প্রমাণ দিতে পারবে? ইনভেস্টিগেটিভ জার্নালিজম কি বলে? আরে ভাই শফিকুল আলম ভাই, আপনার আগের থেকে আমি সাংবাদিকতা করি, আপনার আগের থেকে আমি সাংবাদিকতা করি এবং সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করে আসছি। একদম মানুষকে উড়াই দিয়েন না। সাংবাদিকতা কাকে বলে কিছু তো বুঝি রে ভাই, কিছু তো বুঝি। ইনভেস্টিগেটিভ জার্নালিজম কাকে বলে সেটাও বুঝি, আর আপনার কমেন্টারি জার্নালিজম কাকে বলে ওটাও বুঝি। আমি ওখানে কি করেছি, কি বলেছি, আমার ওই জিনিসটা দেখতে বলে আরেকবার। আমি বলেছি যে জিনিসটা যে আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে, বিভিন্ন জন জানতে চায় যে এই লোকগুলো কি দেশের নাগরিক না দ্বৈত নাগরিক। আমার প্রশ্নটা হলো ওনারা ক্লিয়ার করুন। আমি ওই সংশ্লিষ্ট লোকদেরকে বলছি আপনারা ক্লিয়ার করুন, আপনারা বলুন যে আপনারা কি দেশের নাগরিক নাকি ওই দেশের নাগরিক নাকি দ্বৈত নাগরিক না কি, আপনার স্ট্যাটাসটা কি, আপনাদের সিটিজেনশিপ স্ট্যাটাসটা কি, এটা ওনাদেরকে আমি জানতে চেয়েছি। আর ওরা না শুনে বলতেছে যে আমি তাহলে পারলে প্রমাণ দে। আমি কোনো প্রমাণ দেবো না, আপনাকে প্রমাণ করতে হবে আপনি ঠিক আছেন। আমি প্রমাণ দেবো কেন? আমি প্রমাণ দিতে পারতাম যদি আমি এখন ইমিগ্রেশনকে বলি যে এই লোকগুলি যেখানে ঢুকছে ইমিগ্রেশনের, ওইটা আমার একটা ফটোকপি দেন, দিবে? আপনার জন্য তালা রাখছেন, চাবি নিয়ে তো রাখছেন, নিয়ে মধ্যে নিজের আঁচলের মধ্যে বান্ধা রাখছেন, ওই চাবি আমরা দেন, ব্যাগে দিই। আপনি কি উনি যে দেশে ঢুকছেন ইমিগ্রেশনের কাগজগুলো আমাকে দেখে দেন, আমি দেখি। ভাই এইগুলি বলে সমস্ত কিছু আপনার কাছে, আপনি বলেন যে আমি প্রমাণ করবো কারণ আপনি প্রমাণ করবেন যে আপনি ঠিক কি বেঠিক। আপনার মূলটা প্রশ্ন করেন, প্রমাণ করেন। আমি আপনাকে বলি কতগুলি কথা। এই যে আপনার প্রধান উপদেষ্টার সঙ্গে খুব পাওয়ারফুল একজন লেডি আছেন লামিয়া মুর্শিদ, খুব পাওয়ারফুল, কিন্তু উনি যে কানাডার নাগরিক। এখন আমাকে একজন বলছে যে ওনার কানাডিয়ান পাসপোর্ট আমি নিজে দেখেছি, আমাকে একজন বলছে আমি নিজে দেখেছি। এখন ওই বলে না আমি নাই কানাডা পাসপোর্ট, আমি কেমন প্রমাণ করবো? কাজে আমার হলো ওনাদের যত যাতায়াত হয়েছে গত 5 বছর 10 বছরে সব আমি চেক করতে চাই। চেক করতে দেখে আমাকে, আমি প্রমাণ করে দেবো কে কি খেলা। আজকে না গত 5-10 বছরের ইমিগ্রেশনের সমস্ত ডাটা আমাকে দেখার অধিকার দেখেন আমি প্রমাণ করতে পারি কি না পারি। সব বন্ধ করে রেখে কারণ অ্যাক্সেস দিবেন না আর বলবেন যে প্রমাণ করেন, আর আপনি বলেন না আপনি চ্যালেঞ্জ করেন। তো এইগুলি বলে লাভ নেই,
এগুলি বলে লাভ নাই। আপনারা করেছেন। আলী রিয়াজ স্যার, সে আমার সরাসরি টিচার ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে আমি তার ছাত্র ছিলাম। উনি আমেরিকা চলে গেছেন আজকে থেকে 25-26 বছর আগে। উনি ওখানে যাওয়ার পরে কী করছেন? আরেকটা দেশ, ওখানে ইউনিভার্সিটির টিচার, উনি আমেরিকা নাগরিক না? মনির হায়দার আমার কলিগ ছিল, সে আমার সঙ্গে একই পত্রিকা আমরা চাকরি করতাম। সে আমেরিকায় কীভাবে গেছে আমি জানি না। এখন যদি বলে না আমি তো আমেরিকার নাগরিক না, প্রমাণ করে না, ওর পাসপোর্ট আমার কাছে। মাসুদ কামাল, এই যে আমরা দেখছি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একের পর এক নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। ইতিমধ্যে আমরা নির্বাচন কিংবা সংস্কারের যে বিতর্ক কিংবা যে মত পার্থক্য আছে সেগুলো নিয়ে কোনো সমাধান সূত্রে পৌঁছাতে পারছি না। সবকিছু মিলিয়ে আসলে আমরা কোন দিকে ধাবিত হচ্ছি? এখনো নির্বাচন কিংবা সংস্কার কেন্দ্রিক সমস্যাগুলো সমাধান সূত্রে পৌঁছাতে পারেনি। সেই জায়গা থেকে আমরা দেখছি যে একের পর এক নতুন বিষয় যুক্ত হচ্ছে, নতুন সংকট তৈরি হচ্ছে। আপনি নিশ্চয় অবগত আছেন, ভারত হঠাৎ করে বাংলাদেশি পণ্যের উপর স্থলবন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে ট্রান্সশিপমেন্ট বাতিল করে ভারত, সে সঙ্গে সীমান্তে বিএসএফের পুশিন তো রয়েছেই। সবকিছু মিলে আসলে আমরা কোন পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছি? শুনেন, এই সব কিছুর পেছনে মূল লক্ষ্যটা হলো নির্বাচনকে বিলম্বিত করা, যা নাকি একটা অন্তর্বর্তীকালীন সরকারের যা হওয়া উচিত ছিল তার ঠিক বিপরীত কাজটা। এই সরকার সেই কাজ করছে, অথবা সেই কাজ হতে দিচ্ছে, যেটা করলে পরে নির্বাচনটা বিলম্বিত করা যায়। যতদিন বিলম্বিত করা যায় ততদিনই তাদের লাভ। প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা করে কেওয়াজ তৈরি করতে দিচ্ছে, হতে দিচ্ছে, না হলে পরে নিজেরা শুরু করে দিচ্ছে যে তোমরা এটা নিয়ে একটু আচানাচি করো। এই ফাঁকে তাদের কিছু মিশন আছে, তারা সেই মিশনগুলো করে নিচ্ছে। এই হলো একদম বটম লাইন। আর নির্বাচনে আর এই উপদেষ্টাদের মধ্যে কেউ আছে, তাদের হিসাব হলো যদি 2 ঘন্টাও বেশি থাকতে পারি তো 2টা ফাইলে তো সাইন করতে পারবো। তারা তো মজা পেয়ে গেছে, এই উপদেষ্টা থাকলে পরে কি মজাটা লাগে, এটা মজা তারা অলরেডি পেয়ে গেছে। কিন্তু তারা এখন ওই ধান্দায় আছে। আপনি ছোট একটা ঘটনা বলে দেখেন। বিষয়টা হলো কি, আপনাকে ভাই নিয়ম মেনে চলতে হবে। আপনি কোন নিয়মটা মানবেন সেটা আপনাকে বলতে হবে। কিছু নিয়ম মানবেন না, না মানলে বলবেন কি এটা হলো বিপ্লবের সরকার, এটা অমুকের সরকার, তমুকের সরকার, আমরা সব পারি। এই একটা তো অজুহাত তারা দ্বারা কইতেছে। এই অজুহাত কি গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু কেউ জানে না, গাইড জোরে করতেছে, গাইড জোরে। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। ব্যারিস্টার রুবিন ফারহানার, সরকারের তরফ থেকে আসলেই কি গায়ের জোরে কিছু করা হচ্ছে কিনা, যেমনটি আসলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও প্রশ্ন রেখেছেন, আপনি কি মনে করছেন জনগণ আপনাকে অসীম ক্ষমতাশীল বানিয়েছেন, তাই রাজনৈতিক দলগুলোর পরামর্শ মানার দরকার নেই? যাদের পরামর্শে বিভ্রান্ত হচ্ছেন সেই ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করুন। তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে প্রশ্ন রেখেছেন, আপনি কি চান নির্বাচনের জন্য আপনার সঙ্গে আমাদের দ্বন্দ্ব সৃষ্টি হোক, এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক? আমি ওনার এই স্টেটমেন্টটা দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা আইদার উনি ওই চেয়ারে বসে উনি অন্ধ এবং বধির হয়েছেন, অথবা তিনি জেনে শুনে বুঝেও তিনি তার ক্ষমতাটাকে প্রলম্বিত করতে চাইছেন। আপনি যে 3টা উদাহরণ দিলেন ভারতের, একটা হচ্ছে পুশিন করা হচ্ছে, আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি হয় প্লেন দিয়ে উড়িয়ে এনে তারপরে বন্দর দিয়ে স্থলবন্দর দিয়ে ঢোকানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার 1 মাস যেতে না যেতে স্থলবন্দর বন্ধ করে দিয়েছে, যেখান দিয়ে আমাদের কাপড় যেত, আমাদের রপ্তানি হতো কাপড়, আমাদের প্রাণের যে পণ্যগুলো সেগুলো যেত। আজকে অলরেডি কয়েক ট্রাক পণ্য প্রাণের কয়েক কোটি টাকার সেটা ফেরত এসছে। সো আমরা একদিকে ভারতের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি করে রেখেছি, অন দি আদার হ্যান্ড মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক কি সেটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট না। আমরা বর্ডার শেয়ার করি কিন্তু ভারত আর মিয়ানমারের সাথে, আমাদের কিন্তু আর কারোর সাথে বর্ডার শেয়ারিং নাই। মিয়ানমারের সাথে আপনি চিন্তা করেন, মানবিক করিডোরের কথা বলে বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা না করে আমরা মানবিক করিডোরের নামে ইউএনকে সেখানে অ্যাক্সেস দেওয়ার কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার ক্রস করে মিয়ানমারের মানে একেবারে পোশাক পরা লোকজন এসে আমাদের বর্ডারে নাচ গান অনেক রকম খেলাধুলা করে আবার ফিরে যায়, আমাদের সরকারের টু শব্দ করবার কোনো হয় না। আবার সেই মানে প্রেস সচিবের কথা বলতে হয়, তিনি খুব উঁচু গলায় ওই অনুষ্ঠানে বলছিলেন যে একটাও তো রোহিঙ্গা এত বছরে কেউ পাঠাতে পারেনি। এখন এই 9 মাসে কি একজন রোহিঙ্গাও গেছে? আপনার মনে থাকবার কথা, যখন রমজান মাসে অ্যান্টনিও গুতেরেস এসেছিলেন বাংলাদেশে, তখন কিন্তু বলা হয়েছিল তার আগে 1,80,000-এর মতন রোহিঙ্গা এই সরকার নাকি ধাপে ধাপে পাঠাতে পারবে। উল্টো
1 মাস যেতে না যেতে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে আবার অ্যাড হয়েছে। সো এই সরকারের না ভেতরের পরিস্থিতি স্থির আছে, না আন্তর্জাতিকভাবে তার প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে যাদের সাথে সে বর্ডার শেয়ার করে, তাদের সঙ্গে তার সম্পর্ক স্থির আছে। এই সরকারটা এই অস্থিরতাকে আমি মনে করি ইচ্ছাকৃতভাবেই জিয়ে রাখতে চাইছে। যে কথাটি মাসুদ ভাই বলছিলেন যে ওরা আসলে নির্বাচনের দিকে যেতেই চাচ্ছে না, এবং এটা এত মানে খাটো হয়ে যাচ্ছে এই সরকারে যারা উপদেষ্টা আছেন, বিকজ প্রত্যেকের তো একটা প্রোফাইল আছে, এবং মানে প্রত্যেকেরই একটা যার যার ক্যারিয়ার প্রফেশন ছিল। ওই জায়গাটা থেকে বের হয়ে ওনারা যখন এইভাবে নেইকেডলি ক্ষমতা আটকে রাখার একটা চেষ্টা ওনারা করে যান, যে 2 মিনিট বেশি থাকলে 2টা বেশি ফাইল সই করা যাবে, সত্যি এখন এরকমই লাগে। কারণ আজকেও ইকোনমিস্টকে একটা সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, সেখানে তিনি বলেছেন যে এটা জুনের পরে যাবে না। আবারও সেই জুন, দেখেন ডিসেম্বর থেকে হতে পারে এমন কথা বলেছেন, বলছেন জুনের বাইরে যাবে না। তার মানে ওই 6 মাসটা কিন্তু উনি রাখছেন। উনি চাইলেই কিন্তু একটা ক্লিয়ার আনসার করতে পারেন যে আসলে সরকারের পরিকল্পনা কি। এরপর যদি সেই পরিকল্পনা মতো না হয়, সেটা তো দেশের মানুষ দেখবে, বুঝবে, এবং সেটা যদি জাস্টিফাইড হয়। নির্বাচন কেন্দ্রিক বিএনপির মূল সমস্যা কি সেই 6 মাসে আটকে আছে? ব্যারিস্টার রুমিন ফারহানা, যে আলোচনায় আমরা ছিলাম, বিএনপি দাবি করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সরকার বলছে ডিসেম্বর থেকে 26শে জুন পর্যন্ত সময়সীমা। সময়সীমার পার্থক্যটা যদি আমরা দেখি 6 মাস, সেই 6 মাসে কি আসলে বিএনপির মূল সমস্যা? আপাত দৃষ্টিতে সময়ের পার্থক্য 6 মাস মনে হলেও 6 মাস একটি লম্বা সময়। 1, 2 হচ্ছে বাংলাদেশের জুন জুলাই মাস নির্বাচনের সময় না, কখনো হয় না এই সময়টা। এই সময়ে এসএসসি পরীক্ষা থাকে, 2টো ঈদ থাকে, এইচএসসি পরীক্ষা সামনে ওয়েট করে, এবং ঝড় বৃষ্টি বাদল ওয়েদারের ব্যাপার তো আছেই। সো সকল কিছুর বিবেচনায় নর্মালি আমরা দেখি ডিসেম্বর জানুয়ারি মাসটাতে নির্বাচন হয়। সো আপনি যখন জুন পর্যন্ত এটাকে টেনে নেন, এবং এত বারবার বলা সত্ত্বেও আপনি কিছুতে একটা ক্লিয়ার রোড ম্যাপ ঘোষণা করেন না, তখন বোঝা যায় যে এটাকে বিষয়টাকে ড্র্যাগ করা বা বিষয়টাকে টেনে নিয়ে যাওয়াটাই হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। সো কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়ার কথা কেন বলছেন বিএনপির একজন নেতা? বলা হচ্ছে এ কারণেই যে এই সরকারের সোর্স অফ পাওয়ার অ্যাপারেন্টলি অ্যাপেলেট ডিভিশনের একটা অর্ডার মনে হলেও বাইরে কিন্তু অনেক রকম ফিসফাস আছে, অনেক রকম কথা আছে। এই সরকারের মূল শক্তি কারা? ইনিশিয়ালি সরকার বলেছিল এই সরকারের মূল শক্তি স্টুডেন্টসরা, কিন্তু যখন দেখা গেল স্টুডেন্টসদের একটা মানে স্টুডেন্টসদের ডাকে আসলে তারা নিজেরাই ঠিকমতো উপস্থিত হয় না, শুধু কেবলমাত্র মিডিয়ার ছড়াছড়ি ছাড়া আমরা তেমন লোক সমাগম দেখি না, তখন বোঝা যায় যে এই সরকারের ভিত্তিটা বা এই সরকারের পায়ের নিচের মাটিটা আসলে অন্য কোথাও নিয়ে এক ধরনের আশঙ্কা তো মানুষের মধ্যে আছে। সেই প্রশ্নের উত্তরটা আমরা আসলে মাসুদ কামালের কাছ থেকে জানতে চাই। শক্তির উৎস কি আসলে এই সরকারের? শুনেন, এই সরকারের শক্তির উৎস হলো যে এটা হলো বাংলাদেশের একমাত্র অরাজনৈতিক অনির্বাচিত সরকার, যা নাকি দেশে থাকা সকল রাজনৈতিক দলের সমর্থন, নিঃশর্ত সমর্থন পেয়েছে। এই ছিল তাদের শুরুর দিকে শক্তি। এখনো পর্যন্ত বাংলাদেশের বড় কোনো রাজনৈতিক দল বিএনপি সহ কেউ কিন্তু এই সরকারকে সরাসরি অসহযোগিতা করেনি। এইটি হলো তাদের শক্তি। তারা মনে করতেছে যে এই শক্তিতে আমি বলিয়ান আমার কেউ কিছু করবে না। কালকে যদি বিএনপি নিচের থেকে সরে যায়, এত খাবি খাওয়ার মতো অবস্থা হবে গভর্নমেন্টের, জাস্ট হাবুডুবুখানা পানিতে এই অবস্থা হবে। এদের পক্ষে কে দাঁড়াবে? কালকে যদি বিএনপি বলে যে আমি এই সরকারের সঙ্গে আর নাই, খালি একটু বলুক না, এই সরকারের মাথা খারাপ হয়ে যাবো তোরে ভাই। আমি তো ওইভাবে বিবেচনা করে বলি বিএনপি এই সরকারের সবচেয়ে বড় শক্তি, কিন্তু এটা বিএনপিও বুঝে না, এই সরকারও বুঝে না। কেন বিএনপি বুঝতে পারছে না ব্যারিস্টার রুমিন ফারহানা? এটা বিএনপি জানে। দেখুন, এই সরকারের আপাত দৃষ্টিতে 3টা শক্তিশালী ভিত্তিরূপ মানে ভিত্তি ছিল ইনিশিয়ালি। পলিটিক্যাল পার্টিজ একদিকে, আমরা সেনাবাহিনীকে দেখেছি সর্বাত্মক সহযোগিতা করতে, এবং দেশের সাধারণ মানুষ তারাও কিন্তু এই সরকারের পক্ষে ছিল। কিন্তু আপনি একটা চিন্তা করেন, এক একটা দিন পার হচ্ছে, 9 মাস কিন্তু খুব অল্প সময়ের। একটা নির্বাচিত সরকার 5 বছরের জন্য যে আসে, তার জন্য কিন্তু 9 মাস বা অলমোস্ট আ ইয়ার, এটা কিন্তু হানিমুন পিরিয়ড থাকে না। 6 মাস বলা হয় একটা মোটামুটি হানিমুন পিরিয়ড। সো এই সরকার হানিমুন পিরিয়ড পার হয়ে শেষ। এখন পর্যন্ত একটা সংস্কার, যেই কথাটা বারবার সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ সম্ভবত সংস্কার, একটা সংস্কার, একটা মানে বিচারের অগ্রগতি,
একটা পরিবর্তন কোনোটা কি সরকার আনতে পেরেছে? হ্যাঁ, আনতে পেরেছে। দেশে এমন অসহিষ্ণুতা বাংলাদেশের জন্মের পরে হয়েছে কিনা প্রশ্ন, এত অস্থিরতা সমাজে হয়েছে কিনা আমার দেখা সময়ের মধ্যে হয় নাই, এত বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর অবস্থা, পলিটিক্যাল আনসার্টেনটি এবং সব মিলিয়ে অর্থনৈতিক নাজেহাল অবস্থা। আজকে তো আমি দেখছিলাম যে প্রধান উপদেষ্টা নিজেই স্বীকার করছেন যে কেবলমাত্র ব্যাংকিং সেক্টর আর অর্থনীতির আরেকটা কোন একটা দিক উনি বলছেন বোধহয় রেমিটেন্স বা এরকম একটা কিছু, এই দুটো দিকেই কিছুটা স্বস্তি আনা গেছে, বাট অন্যান্য নানান দিক যেগুলো সামাজিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অস্থিরতা, প্রত্যেকটা জিনিস নিচের দিকে। সো এই যে 9 মাস এবং এটাতে আমরা যতটুকু পরিবর্তন আশানুরূপ পরিবর্তন আপনার চোখে দেখছেন না। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার রবিন ফারহানা।